বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে যে আলোচনাটা রাখা হয়েছে সেটা হলো স্কুল থেকে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নামে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। তার মধ্যে ভৌত বিজ্ঞানের যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে তার আলোচনা আমরা আজকে করব। এর ভিত্তিতে তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবে, অসুবিধা তোমাদের হবে না। এই ভাবনা চিন্তা মাথায় রেখেই এই ক্লাসের আয়োজন করা হয়েছে। দেরি না করে আমরা শুরু করি যে সেখানে কি কি প্রশ্ন দেওয়া হয়েছে এবং সেই সংক্রান্ত আলোচনাটা। প্রথম প্রশ্ন যেটা দেওয়া হয়েছে সেটা হলো, ঠিক উত্তর নির্বাচন করো। যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো, অর্থাৎ এখানে যে অপশনগুলো দেওয়া হয়েছে, যে উত্তরগুলো সম্ভাব্য হতে পারে দেওয়া হয়েছে, তার মধ্যে প্রথম আছে বায়োগ্যাস, তারপর পেট্রোল, ডিজেল এবং কয়লা। আমাদেরকে যুক্তিসহ বলতে হবে যে এদের মধ্যে কোনটা জীবাশ্ম জ্বালানি নয়। তাহলে এই প্রশ্নের উত্তরটা করতে গেলে আমাদের প্রথমেই যে লজিকটা আমাদেরকে ভাবতে হবে সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি কোনটা। আমরা জেনেছি যে লক্ষ লক্ষ বছর ধরে যখন মানব সভ্যতা এত উন্নত হয়নি, তখন যে বিশাল যে বড় বড় যে অরণ্য যেখানে ছিল, সেই অরণ্যের যে আমরা দেখব যে সেখানে যে উদ্ভিদগুলো ছিল সেগুলোর দেহাবশেষ আস্তে আস্তে মাটির নিচে চলে গেল। লক্ষ লক্ষ বছর ধরে তারা ধীরে ধীরে পাললিক স্তরের মধ্যে প্রবেশ করলো। ঠিক একই কথা প্রযোজ্য বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রেও। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অসংখ্য প্রাণীদের দেহ, তারাও কিন্তু ধীরে ধীরে পাললিক শিলার মধ্যে প্রবেশ করলো। এবং এই পাললিক শিলার মধ্যে প্রক্রিয়া, মানে পাললিক শিলার মধ্যে যে প্রবেশ করছে বা করার পর সেখানে কিন্তু বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া হলো, এবং সেই জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোতে পাললিক শিলার মধ্যে থাকা ওই সমস্ত দেহাবশেষের কিন্তু নানা রকম পরিবর্তন হলো এবং সেগুলো জ্বালানিতে রূপান্তরিত হয়ে গেল। এই প্রক্রিয়ায় আমরা জেনেছি দু ধরনের জ্বালানি কিন্তু তৈরি হয়েছিল। তার মধ্যে একটা হলো কয়লা এবং আরেকটা হলো পেট্রোলিয়াম অয়েল। সেই পেট্রোলিয়াম অয়েল থেকেই কিন্তু পেট্রোল বা ডিজেল এগুলো আমরা পরিশোধন করে আমরা পেয়ে থাকি। আর কয়লাকে আমরা সরাসরি কয়লার যে খনি আছে সেখান থেকে পাই। সুতরাং শেষের তিনটে যে সম্ভাব্য উত্তর, তার মধ্যে পেট্রোল, ডিজেল এবং কয়লা, এগুলো আমরা দেখে নিলাম যে জীবাশ্ম জ্বালানি। কিন্তু প্রথম যে অপশন আছে বায়োগ্যাস, যেটা বায়োমাস থেকে মিথানোজেনিক ব্যাকটেরিয়ার মাধ্যমে উৎপাদন করা হয়, সেই সেই যে বায়োগ্যাস, সেটা কিন্তু উৎপাদন করতে এরকম লক্ষ লক্ষ বছরের কোনো প্রশ্ন নেই, বা সেগুলো আমরা ওই খনি থেকে বা পাললিক শিলার মধ্য থেকে আমরা কিন্তু তাদেরকে উৎপাদনও করি না। তাদেরকে উৎপাদন করার জন্য আমরা যেটাকে বায়োমাস বলছি, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার সময় যে জৈব আবর্জনাগুলো আছে, যেমন তরকারির খোসা, বিভিন্ন গাছের পাতা, ডালপালা ইত্যাদি, বা বিভিন্ন প্রাণী এদের মলমূত্র, এগুলোকে আমরা বায়োমাস বলছি এবং সেগুলো থেকেই কিন্তু বায়োগ্যাস উৎপাদন করা যাচ্ছে। সুতরাং এই যুক্তিতে আমরা বলতেই পারি যে বায়োগ্যাসটা এক্ষেত্রে আমাদের যে উত্তরটা সেটা হবে, কারণ সেটা জীবাশ্ম জ্বালানি কিন্তু হচ্ছে না। তার জীবাশ্ম জ্বালানি হতে গেলে যে সমস্ত শর্তগুলো পূরণ করে সেগুলো পূরণ করছে না। সুতরাং আমাদের প্রথম উত্তরটা হয়ে যাচ্ছে বায়োগ্যাস। পরবর্তী প্রশ্নে আসি, কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে। কি কি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি, সৎ ও অবশিষ্য এটা হতে পারে, অসৎ ও অবশিষ্য, সৎ ও সমশীর্ষ, অসৎ ও সমশীর্ষ। এইভাবে চারটে আমাদের অপশন বা সম্ভাব্য উত্তর দেওয়া আছে। তাহলে এগুলোর মধ্যে কোনটা হবে সেটা আমরা দেখে নিতে পারি একটা ছোট্ট ডায়াগ্রাম, যেটা আমরা বইয়েতেও দেখেছি, সেই ডায়াগ্রামের মাধ্যমে। তাহলে দেরি না করে আমরা ডায়াগ্রামটা দেখে নিই যে সেই ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি কি। এখানে আমরা যদি লক্ষ্য করি, এইটা হলো একটা উত্তল লেন্স, সেটাকে দেখানো হয়েছে
এবং উত্তল লেন্সের যে ফোকাস, এটাকে আমরা বলবো প্রথম মুখ্য ফোকাস, এটাকে বলবো দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে এখানে আর এবং ভেতরে যে অর্থাৎ এই লেন্সের মোট ভেতরে যে একটা বিন্দুকে দেখানো হয়েছে, সেই বিন্দুটা হলো অ্যাকচুয়ালি আলোক কেন্দ্র, এই নামে পরিচিত। আর এটা হলো প্রধান অক্ষ, অর্থাৎ যে অক্ষের উপরে আলোক কেন্দ্র যেটা আমরা বলছি লেন্সের, সেটা পড়ে, সে আপতিত হয়, এবং সেটাকেই আমরা বলছি, এই যে সরল রেখাটা, সেটাকে আমরা বলি প্রধান অক্ষ। তাহলে আমরা দেখে নেব যে এরপর এই যে বস্তুটা আছে, সেই বস্তুটার যে একদম টপ যে পয়েন্টটা আছে, সেখান থেকে আমরা দুটো আলোক রশ্মির গতিপথকে বিচার করব। একটা প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে যেটা আমাদের দ্বিতীয় মুখ্য ফোকাস, তার মধ্য দিয়ে একটা আলোক রশ্মি এখান দিয়ে নির্গত হলো, এবং আরো একটা আলোক রশ্মি যেটা আলোক কেন্দ্র দিয়ে সোজা নির্গত হলো। এই দুটো আলোক রশ্মিকে নিয়ে আমরা বিচার করছি। আমরা লক্ষ্য করতে পারছি যে এই দুটো আলোক রশ্মি, যেটা একটা আলোক কেন্দ্রের ভেতর দিয়ে গেছে কোনো রকম বিচ্যুতি ছাড়াই, এবং এক্ষেত্রে একটা বিষয় অবশ্য ধরে নেওয়া হয় যে লেন্সটা অত্যন্ত পাতলা লেন্স। আচ্ছা, এই অবস্থায় আমরা যদি লক্ষ্য করি যে আলোক রশ্মি দুটোকে আমরা নিয়ে বিচার করলাম, সেগুলো কিন্তু অপসারী আলোক রশ্মি একে অপরের সাপেক্ষে। অর্থাৎ এগুলোকে যদি আমরা এইভাবে ক্রমাগত বর্ধিত করি, এদিকটাও বর্ধিত করি বা এটাকেও বর্ধিত করি, তাহলে তারা কিন্তু কখনোই পরস্পরকে স্পর্শ করবে না। সুতরাং আমাদেরকে যদি এদের স্পর্শ করাতে হয়, তাহলে এদেরকে বিপরীত দিকে আমাদেরকে বর্ধিত করতে হবে, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বস্তুটাকে নেওয়া হয়েছে তার একটা বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া গেল। এখন যে বিবর্ধিত প্রতিবিম্বটা পাওয়া গেল, সেটা কিন্তু প্রকৃত অর্থে আলোক রশ্মিগুলো মিলিত হয়ে উৎপন্ন করছে না। প্রকৃতপক্ষে আলোক রশ্মিগুলো কিন্তু কখনোই মিলিত হচ্ছে না, আমরা আগেই আলোচনা করেছি তাদের চরিত্র হলো অপসারী। সুতরাং এদের কিন্তু আমরা যে মিলিয়েছি, এটা অ্যাকচুয়ালি আলোক রশ্মিগুলোকে কাল্পনিকভাবে আমরা মিলিয়েছি। তাই এখানে আমরা যে প্রতিবিম্বটা পাচ্ছি, সেটাকে আমরা সৎ প্রতিবিম্ব বলতে পারবো না, সেটা হলো অসৎ প্রতিবিম্ব। অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে আলোক রশ্মিরা কাল্পনিকভাবে মিলিত হয়ে তৈরি হয়। সেই ঘটনাটাই এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি। এক্ষেত্রে তাহলে আলোক রশ্মিগুলোর মিলন প্রকৃতপক্ষে ঘটেনি, সেটা আমরা কাল্পনিকভাবে ঘটিয়েছি। এবং দ্বিতীয় আরো একটা বিষয় লক্ষ্য করতে পারছি, এই যে বস্তুটাকে এখানে নেওয়া হয়েছে, সেই বস্তুর যেদিকে শীর্ষ, অর্থাৎ উপরের দিকটা, মাথার দিক, শীর্ষদেশ, সেই দিকটা আমরা দেখছি প্রতিবিম্বের সাপেক্ষে দুটো একই দিকে আছে। সুতরাং এটাকে আমরা বলবো সমশীর্ষ, অর্থাৎ একই দিকে তাদের শীর্ষটা বা উপরের দিকটা অবস্থান করে। সুতরাং এখানে চরিত্র হয়ে যাচ্ছে অসৎ এবং সমশীর্ষ। সুতরাং যে আনসারটা আমরা এখানে দেখেছি, যে সম্ভাব্য উত্তরগুলো, সেগুলোর মধ্যে আমরা তাহলে দেখতে পেলাম যে অসৎ ও সমশীর্ষ। আমরা দেখতে পাচ্ছি এখানে যে অপশনটা আছে অসৎ ও সমশীর্ষ, তাহলে এটা আমাদের এক্ষেত্রে উত্তর হয়ে যাচ্ছে। এবারে আমরা চলে আসব যে পরবর্তী, এই যে আমরা বিষয়টা দেখলাম, আমরা দেখব যে এটাকে কাজে লাগিয়েই উত্তল লেন্সের এই যে ধর্মটাকে কাজে লাগিয়ে ম্যাগনিফাইং গ্লাস তৈরি করা হয়েছে। অর্থাৎ যেটা দিয়ে আমরা ছোট জিনিসকে কিছুটা বড় করে দেখতে পারি, সেই রকম ম্যাগনিফাইং গ্লাসের কিন্তু নীতিটাও আমরা এইমাত্র যেটা পড়লাম, যে অসৎ সমশীর্ষ যে প্রতিবিম্ব পাওয়া যাবে, সেটাকে কাজে লাগিয়ে এটা তৈরি করা হয়েছে। জাস্ট একটা এটা সিম্পল একটা উত্তল লেন্স, যেটাকে আমরা ম্যাগনিফাইং গ্লাস বলে থাকি। এবং অবশ্যই এই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ম্যাগনিফাই করার ক্ষেত্রে এখানে যে বস্তু অর্থে এখানে যে লেখাগুলোকে আমরা দেখতে পাচ্ছি, সেই লেখাগুলো তার কিন্তু ফোকাসের মধ্যেই রাখা হয়েছে। পরবর্তী প্রশ্নের দিকে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন যেটা দেয়া হয়েছে, যে যৌগটি আয়নীয় নয় তা হলো KH পটাশিয়াম হাইড্রাইড, NaCl সোডিয়াম ক্লোরাইড, CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড, CH4
অর্থাৎ মিথেন ইত্যাদি। আচ্ছা, এখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া হয়েছে, সম্ভাব্য উত্তরগুলো, তাদের চরিত্রগুলো আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম যে কেএইচ আছে সেটা যদি, যেটার নাম আমরা বললাম যে পটাশিয়াম হাইড্রাইড, সেই পটাশিয়াম হাইড্রাইডটা আমরা দেখব যে প্রকৃতপক্ষে এটা হলো কে প্লাস, অর্থাৎ কিনা পটাশিয়াম আয়ন, এবং এইচ মাইনাস যেটাকে বলা হচ্ছে হাইড্রাইড আয়ন, এই দুরকম আয়নের সমষ্টি হচ্ছে পটাশিয়াম হাইড্রাইড। এবারে আমরা যদি পরবর্তী অংশে অর্থাৎ পরবর্তী যে অপশন সেটার দিকে তাকাই, সেখানে আমরা লক্ষ্য করতে পারছি যে সেখানে আমাদের সম্ভাব্য উত্তর দেওয়া আছে NaCl। আমরা জানি যে NaClও আগের মতোই Na প্লাস অর্থাৎ সোডিয়াম ক্যাটায়ন এবং ক্লোরাইড Cl মাইনাস ক্যাটায়ন এবং অ্যানায়নের সমষ্টি। আবার তারপরে আমরা দেখব যে পরবর্তী যে সম্ভাব্য উত্তর CaCl2, যার নাম ক্যালসিয়াম ক্লোরাইড, সেই ক্যালসিয়াম ক্লোরাইডও কিন্তু ক্যালসিয়াম 2+ এবং 2Cl মাইনাস ক্লোরাইড আয়ন, এদের সমষ্টি। এখানেও কিন্তু ক্যাটায়ন আছে আবার অ্যানায়ন আছে। এবার আমরা যে শেষ অপশন যেটা আছে সেটার দিকে যদি আমরা তাকাই, যেটা CH4, এটা কিন্তু এই পূর্বের যে যৌগগুলো আছে যেগুলো দেয়া হয়েছিল তাদের মতো কিন্তু আমরা দেখব আয়নের সমষ্টি নয়। তাহলে আমরা দেখব যে মিথেন যেটা আছে সেখানে প্রকৃতপক্ষে যেটা আছে সেখানে কিন্তু মিথেনে কার্বন এবং হাইড্রোজেন পরমাণুগুলোর মধ্যে সমযোজী বন্ধন কিন্তু বর্তমান। আর আমরা জানি যেখানেই সমযোজী বন্ধন থাকবে, এই যে সমযোজী বন্ধনগুলোকে দেখানো হলো, এরকম সমযোজী বন্ধন বিশিষ্ট যৌগগুলোকেই আমরা সমযোজী যৌগ বলি। সুতরাং প্রথম তিনটে যে যৌগ আছে পটাশিয়াম হাইড্রাইড, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এরা তিনজনে আমরা দেখতে পাচ্ছি আয়নীয় যৌগ। কিন্তু শেষের যে অপশন অর্থাৎ কিনা মিথেন, সেটা একটা সমযোজী যৌগ, সেটা আয়নীয় যৌগ নয়। সুতরাং আমাদের এখানে উত্তরটা হয়ে যাবে CH4 বা মিথেন। পরের প্রশ্নে চলে আসি। দুয়ের দাগের যে প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও। গ্যাস ধ্রুবকের, যেটাকে আমরা গ্যাস ধ্রুবককে আর দিয়ে, ক্যাপিটাল লেটারে বড় হাতের আর দিয়ে প্রকাশ করি, সেই গ্যাস ধ্রুবকের এসআই এককটি উল্লেখ করো। অর্থাৎ এসআই পদ্ধতিতে আর কে প্রকাশ করা হলে সেক্ষেত্রে একক কি হবে। তোমরা যদি খেয়াল করো এই প্রশ্নটা কিন্তু গতবারের যে অ্যাক্টিভিটি টাস্ক দেয়া হয়েছিল সেখানেও কিন্তু এটা দেয়া হয়েছিল। অর্থাৎ সেখানে বলা হয়েছিল মাত্রা বিচার করে আর এর যে একক সেটা নির্ণয় আমাদেরকে করতে হবে। সুতরাং সেখান থেকেই আমরা অ্যাকচুয়ালি এটা আলোচনাটা সেখান থেকেই আসছে বলা যেতে পারে, কন্টিনিউয়েশন একটা। তো সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে তার এসআই পদ্ধতিতে যে আর এর একক ছিল সেটা ছিল জুল পার মোল, জুল পার মোল পার কেলভিন, এইটা ছিল আমাদের এককটা। এবং এই প্রসঙ্গে বলি, এই প্রসঙ্গে অনেকে এইভাবে বিষয়টাকে প্রকাশ করো যে জুল পার মোল পার কে, কিন্তু এই প্রকাশ পদ্ধতিটা সঠিক নয়। এই প্রকাশ পদ্ধতি এইভাবে করবে না, এইভাবে প্রকাশ পদ্ধতিটা সবচেয়ে ভালো প্রকাশের পদ্ধতি। আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাই। পর্যায় সারণীতে প্রত্যেক পর্যায়ের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ এর মান সর্বাধিক হয়, সবচেয়ে বেশি হয়? তাহলে আমরা দেখেছি যে ক্লাস 10-এ আমরা যে পর্যায় সারণী বিভিন্ন মৌলের যে তাদের ধর্মগুলোর যে পুনরাবৃত্তি হয় সেই সংক্রান্ত যে টেবিলটা আমরা দেখেছি, যাকেই আমরা পর্যায় সারণী বলেছি। বর্তমানে যেখানে 118টা মৌল উপস্থিত আছে, সেই পর্যায় সারণীতে কোন মৌলগুলোর এক একটা পর্যায়ের ভিত্তিতে কোন মৌলের যে পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে বেশি হবে সেটা আমাদের প্রশ্ন করা হয়েছে। আমরা এই প্রসঙ্গে জেনেছি যে কোনো একটা যে পর্যায়ের
বাঁ দিক থেকে আমরা যত ডান দিকে যাব তত কিন্তু মৌলদের আকার ক্রমশ ছোট হতে হতে যাবে, অর্থাৎ বাঁ দিকের মৌলগুলোর আকার বড় থাকবে, আর ডান দিকে মৌলগুলো যত আমরা এগোবো তত তাদের আকার ক্রমশ ছোট হতে থাকবে। এটা এই ডায়াগ্রামের মাধ্যমেও দেখানো হয়েছে। তোমরা যদি খেয়াল করো যে এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে পর্যায় সারণীতে যে মৌলটা থাকে সেটা অ্যাকচুয়ালি হাইড্রোজেন, যদিও তার অবস্থানটা একটু বিতর্কিত। এটাকে আমরা বলেছি 1 নম্বর পর্যায়, এটা হয়ে যাবে 2 নম্বর পর্যায়, এটা 3 নম্বর পর্যায় ইত্যাদি। এবার লক্ষ্য করো যে এই পর্যায়গুলোতে তাদের যে আপেক্ষিক অর্থাৎ পরস্পরের সঙ্গে তুলনা করে যে আকারগুলো হতে পারে সেগুলোর একটা এখানে আইডিয়া দেয়া হয়েছে। সেই আইডিয়াগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বাঁদিকে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপটা আছে সেই গ্রুপের মৌলগুলো কিন্তু এক একটা পর্যায়ের জন্য সবচেয়ে বড় আকারের। আমরা কিন্তু এই ডায়াগ্রাম থেকেও সেটা দেখে নিতে পাচ্ছি। তাহলে সবচেয়ে বাঁদিকে হাইড্রোজেনকে আমরা বাদ দেবো, এটার অবস্থানটাই বিতর্কিত। সেটাকে বাদ দিলে আমরা দেখব যে গ্রুপ বা শ্রেণী 1 নম্বর থেকে যদি আমরা বিচার করি সেখানে আছে ক্ষার ধাতুগুলো। সেগুলো ক্ষার ধাতুগুলো কি কি না, আমরা যদি লক্ষ্য করি যে 2 নম্বর যে পর্যায়ে আছে সেক্ষেত্রে প্রথম যে মৌলটা বা যে ক্ষার ধাতুটা আছে সেটা হলো লিথিয়াম, এবং তারপরের অর্থাৎ 3 নম্বর পর্যায়ের ক্ষেত্রে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম ইত্যাদি। তাহলে প্রত্যেকটা এখানে প্রশ্ন যেটা দেওয়া হয়েছে প্রত্যেক পর্যায়ে কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ এর মান সর্বাধিক হবে, তাহলে আমরা এখানে উত্তরটা লিখতে পারবো যে প্রত্যেক পর্যায়ের প্রথম মৌল অর্থাৎ যেটা কিনা ক্ষার ধাতু, সেই ক্ষার ধাতুগুলোর জন্যই কিন্তু পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে বেশি বা সর্বাধিক হবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। প্রসঙ্গত একটা বিষয় উল্লেখ করে দিই, পর্যায় সারণীতে যেমন বাম দিক থেকে ডান দিকে একটা পর্যায় বরাবর এগোলে আকার ক্রমশ ছোট হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পর্যায় সারণীর একটা বিশেষ কোনো শ্রেণী বরাবর যদি আমরা বা গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামি তখন কিন্তু তাদের আকার ক্রমশ ছোট থেকে বড় হতে পারে। সুতরাং প্রশ্নটা এর ভিত্তিতেও আসতেই পারে। তাহলে যেমন বাঁ দিক থেকে ডান দিকে আকার ছোট হয়, উপর থেকে নিচে পরমাণুদের মৌলের যে পরমাণু তাদের আকার যে বড় হয়, এটাও পাশাপাশি আমরা মাথায় রাখবো। চলে আসি পরবর্তী প্রশ্নে। যে প্রশ্ন এখানে আছে একটি শব্দ অথবা একটি বাক্যে উত্তর দাও। আগের যেরকম প্রশ্নগুলো আমরা দেখেছিলাম, এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো। তাহলে সবার আগে আমরা দেখে নেব যে হিলিয়াম পরমাণুর মতো যে গঠন কাঠামো, ইলেকট্রনীয় গঠন কাঠামো বা বিন্যাস বলা হয়েছে, সেই হিলিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা ঠিক কেমন। আমরা যদি দেখি যে হিলিয়াম যে পরমাণুর কথা আমরা বলছি, সেই হিলিয়াম পরমাণুতে তার যে ইলেকট্রন সংখ্যা, অ্যাকচুয়ালি পরমাণু ক্রমাঙ্ক যেটা প্রোটন সংখ্যাকে প্রকাশ করে, সেটা হলো 2। এবং যে কোনো পরমাণুর ক্ষেত্রে যতগুলো প্রোটন থাকবে ততগুলোই ইলেকট্রন থাকবে। এর ভিত্তিতে আমরা বলতে পারি যে হিলিয়াম পরমাণুতে ইলেকট্রন সংখ্যাও 2। সুতরাং এর ইলেকট্রন বিন্যাস হবে কে কক্ষপথে তার মাত্র 2টো ইলেকট্রনই থাকবে, অর্থাৎ কে কক্ষপথে 2খানা ইলেকট্রন আছে। এটা হয়ে গেল হিলিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস। এবার আমরা যদি লক্ষ্য করি যে কোন এমন ক্যাটায়ন আছে যার ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো, এবং কোন এমন অ্যানায়ন আছে যার ইলেকট্রন বিন্যাস ওই অনুরূপভাবে হিলিয়াম পরমাণুর মতো, তার মধ্যে আমরা সবচেয়ে ভালো উত্তর যেটা বলতে পারি সেটা হলো লিথিয়াম। এবং তার সঙ্গে আমরা যেটা বিচার করব লিথিয়াম এবং হাইড্রোজেন, এদের ইলেকট্রন বিন্যাসটাকে বিচার করব। এবং যেহেতু লিথিয়াম বা হাইড্রোজেন কোনোটাই কিন্তু ক্যাটায়ন বা অ্যানায়ন আকারে লেখা হয়নি, আমরা প্রথম লিথিয়াম এবং হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসকে বিচার করে তারপর আমরা তাদের থেকে উৎপন্ন ক্যাটায়ন, অ্যানায়ন ইত্যাদির বিষয়গুলো সম্পর্কে আলোচনা করে নেব। প্রথম আমরা দেখব যে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি, এবং আমরা এই প্রসঙ্গে দেখব যে লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 3, অর্থাৎ এর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা 3টে,
এবং আমরা যেটা এর আগেই আলোচনা করলাম যে কোনো একটা মৌলের ক্ষেত্রে, কোনো একটা মৌলের পরমাণুর ক্ষেত্রে তার যতগুলো প্রোটন থাকবে ততগুলোই ইলেকট্রন থাকবে। সুতরাং লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা 3 হয়ে গেল। এইবার যদি আমরা তার ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে কে কক্ষপথে সবচেয়ে বেশি আমরা জানি 2টো ইলেকট্রন ধরে, সেই 2টো ইলেকট্রনকে দেখানো হলো। এরপরে চলে আসি এল কক্ষপথ, সেখানে একটাই ইলেকট্রন থাকবে, কারণ সামগ্রিকভাবে ইলেকট্রন সংখ্যা হয়ে যাচ্ছে 3টি। তাহলে কে কক্ষপথে 2টি এবং এল কক্ষপথে একটি ইলেকট্রন তার থাকছে। এইবার যদি সে এল কক্ষপথে যে ইলেকট্রনটা আছে সেটাকে যদি সে অপসারিত করে, অর্থাৎ লিথিয়াম থেকে যদি একটা ইলেকট্রন অপসারিত হয় মাইনাস ইলেকট্রন, তখন সে পরিণত হয় Li+, অর্থাৎ লিথিয়াম ক্যাটায়নে। এবং আমরা দেখতে পাচ্ছি যখন লিথিয়াম পরমাণু থেকে লিথিয়াম ক্যাটায়ন তৈরি হচ্ছে, তখন কিন্তু বাইরের কক্ষের যে ইলেকট্রন অর্থাৎ এল কক্ষপথের যে ইলেকট্রন সেটাকে সে অপসারিত করবে। এবং যদি এইটা অর্থাৎ এল কক্ষপথের ইলেকট্রনটা অনুপস্থিত থাকে, এটা না থাকে, তখন তার ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে শুধুমাত্র আমরা যেটা কে কক্ষপথে দেখতে পাচ্ছি সেটা, অর্থাৎ Li2+ এর যে ইলেকট্রন বিন্যাস সেটা হয়ে যাচ্ছে কে কক্ষপথে 2টি ইলেকট্রন বিশিষ্ট। আমরা দেখতে পাচ্ছি সেটা একদমই হিলিয়ামের মতো। সুতরাং আমরা কিন্তু ক্যাটায়নটাকে খুঁজে পেয়ে গেলাম, যেটা হয়ে গেল Li+। এবারে চলে আসি অ্যানায়নের দিকে। তার আগে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা আমরা বিচার করে নিই। হাইড্রোজেনের ক্ষেত্রেও কে কক্ষপথে আমরা যদি বিচার করি, তার পরমাণু ক্রমাঙ্ক যেহেতু 1, তাতে যেহেতু পরমাণুতে একটা ইলেকট্রন আছে, তাই কে কক্ষপথে এখানে ইলেকট্রন সংখ্যা 1 হয়ে গেল। এবার যদি হাইড্রোজেন পরমাণু একটা ইলেকট্রনকে গ্রহণ করে, সে কিন্তু পরিবর্তিত হয়ে যায় হাইড্রাইড আয়নে। তাহলে হাইড্রোজেন পরমাণুতে যেহেতু একটা ইলেকট্রন ছিল, তার সঙ্গে আর একটা ইলেকট্রন যুক্ত হলো, সুতরাং হাইড্রাইড আয়নের মোট ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 2। এবং এই ক্ষেত্রে এর যে ইলেকট্রন বিন্যাস সেটা হয়ে যাবে কে কক্ষপথে 2টি ইলেকট্রন বিশিষ্ট। অর্থাৎ এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে সেটাও হিলিয়ামের ন্যায় হয়ে গেল। সুতরাং সামগ্রিকভাবে আমাদের এখানে যে প্রশ্নটা দেয়া হয়েছিল, এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখো, তাহলে আমরা সেই আয়নীয় যৌগের সংকেতটাকে যেটা লিখতে পারি সেটা হলো লিথিয়াম হাইড্রাইড। এবং যদি আমরা এক্ষেত্রে ফলো করি বা বিষয়টাকে একটা লক্ষ্য করি, যে এখানে কিন্তু লিথিয়ামের আধান ছিল +1, আবার হাইড্রোজেনের আধান অর্থাৎ যেটা এক্ষেত্রে হাইড্রাইড আয়ন, সেটার আধান ছিল -1। +1 -1 উভয়ের কিন্তু আধান 0 হয়ে গেল। তাই এক্ষেত্রে আমরা যে প্রাপ্ত যৌগটা সেটা পেয়ে গেলাম লিথিয়াম হাইড্রাইড। অনুরূপভাবে আরো একটা সম্ভাব্য উত্তর যেটা হতে পারে এক্ষেত্রে, সেটা হলো বেরিলিয়াম হাইড্রাইড। বেরিলিয়াম হাইড্রাইড। এবং সেই বিষয়টা তোমরা নিজেরা একটু করে দেখবে এই পদ্ধতিতে, যে ক্যাটায়ন অ্যানায়ন সেক্ষেত্রে কি উৎপন্ন হতে পারে, তাদের সংকেত কি হতে পারে। আমি শুধু একটা বিষয় একটু উল্লেখ করে দিচ্ছি, যে বেরিলিয়াম যেটা আছে, যেটা Be, তার পরমাণু ক্রমাঙ্ক 4 এবং হাইড্রোজেনের ক্ষেত্রে তার পরমাণু ক্রমাঙ্ক যে 1, সেটা আমরা অলরেডি দেখিয়েই দিয়েছি। সুতরাং বেরিলিয়ামের ক্ষেত্রে কটা ইলেকট্রন অপসারিত হলে সেটা হিলিয়ামের ন্যায় গঠন কাঠামো লাভ করবে, সেক্ষেত্রে বেরিলিয়ামের চার্জ কত হবে, এর ভিত্তিতে তোমরা বিষয়টাকে এগোতে পারবে এবং সেক্ষেত্রে সম্ভাব্য আর কি উত্তর হতে পারে তোমরা নিজেরা সেটা বুঝতে পারবে। পরবর্তী আমরা আলোচনায় চলে আসি, এবং তার আগে এটা একটুখানি তোমাদেরকে বলে দিই যে এই যে এখানে যৌগটা দেখা যাচ্ছে, এই যৌগটা অ্যাকচুয়ালি আমরা যেটা এখন আলোচনা করলাম লিথিয়াম হাইড্রাইড, সেই লিথিয়াম হাইড্রাইড যৌগটি হলো এটা। নেক্সট প্রশ্ন, 2টি অথবা 3টি বাক্যে উত্তর দাও। পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় কেন, ব্যাখ্যা করো। আমরা যদি লক্ষ্য করি, আমাদের এখানে পাশাপাশি দুটো চিত্রকে দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি এগুলো ভিডিও, আমি একটু পরেই দেখাবো।
আমরা প্রথম লক্ষ্য করব যে এই যে আমাদের এখানে যেটা দেখানো হয়েছে, এটা একটা স্কুটারে লাগানো যে তার যে লুকিং গ্লাস যেটাকে আমরা বলি বা ভিউ ফাইন্ডার বলি, সেরকম একটা, এটা যেটা দেখতে পাচ্ছ একটা বিশেষ ধরনের আয়না, যেটা হলো উত্তল একটা দর্পণ অর্থাৎ আয়না। আর এখানে যেটা দেখানো হয়েছে ওই স্কুটারের উপরেই ওই উত্তল দর্পণটার সমান আকারেরই বা তার থেকে একটু বড়ই বলা যেতে পারে একটা সমতল দর্পণ অর্থাৎ সমতল আয়নাকে এখানে রাখা হয়েছে। দুটোর মধ্যে যে যে আমরা দেখতে পাবো যে প্রতিবিম্বগুলো আমরা দেখতে পাই, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি অসৎ প্রতিবিম্ব। অর্থাৎ আমরা যে অসৎ প্রতিবিম্ব নিয়ে আমরা আগেই আলোচনা করেছি, এখানে কিন্তু বস্তুগুলো থেকে যে নির্গত আলোকরশ্মি সেগুলো প্রকৃত মিলিত হয় না, সেগুলো কাল্পনিকভাবে মিলিত হয় এবং সেই জন্য প্রতিবিম্বের চরিত্রটা হয় অসৎ। এবং তার পাশাপাশি আমরা দেখব যে এটা সমশীর্ষ, অর্থাৎ বস্তুটা অ্যাকচুয়ালি যেদিকে তার শীর্ষদেশটা থাকে, প্রতিবিম্বেও শীর্ষদেশটা সমান থাকে। কিন্তু যে ক্ষেত্রে উত্তল, যেটা আমরা এক্ষেত্রে বলেছি যে এইটা হলো আমাদের উত্তল একটা দর্পণ, সেই উত্তল দর্পণে কিন্তু বস্তু অপেক্ষা খর্বকায় অর্থাৎ বস্তু অপেক্ষা ছোট প্রতিবিম্ব তৈরি হয়। অর্থাৎ উত্তল দর্পণের চরিত্রগুলো কি কি আর একবার বলে দিই। এখানে অসৎ, সমশীর্ষ, বস্তু অপেক্ষা ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি হয়। কিন্তু যেটাকে আমরা সমতল যেটাকে বললাম, যেটা এই ক্ষেত্রে দেখানো হয়েছে, সেই সমতল যে দর্পণ তাতে এক্ষেত্রে অসৎ প্রতিবিম্ব এবং সমশীর্ষ এই দুটো প্রতিবিম্বের চরিত্র বজায় থাকে, কিন্তু এখানে বস্তুর সমান আকারের প্রতিবিম্ব আমরা পাই। এইবার এইটার কি সুবিধা বা অসুবিধা আমরা যদি লক্ষ্য করি, যে দুটোকে যখন আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি রাখা হয়েছে এবং একটার যে আকার তার সঙ্গে প্রায় সমান আকারের আর একটা সমতল দর্পণকে এখানে রাখা হয়েছে, দুটোর মধ্যে গঠিত যে প্রতিবিম্ব তাদের চরিত্রগত পার্থক্য আমরা যখন লক্ষ্য করছি, তখন আমরা দুটোকে পাশাপাশি দেখলে বুঝতে পারবো যে এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দৃষ্টিক্ষেত্রটা কিন্তু অনেক বড়। আমরা দেখতে পাচ্ছি আমি যে মোবাইল ক্যামেরা দিয়ে এটা ফটোটা বা ভিডিওটা তুলছিলাম, সেই পুরো অংশটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে যখন আমরা সমতল দর্পণ ব্যবহার করেছি, তখন আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে দৃষ্টিক্ষেত্রটা কিন্তু অনেক ছোট। এখানে আমরা যতটা অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছি সমতল দর্পণটা কিন্তু, এখানে উত্তল দর্পণের যে আকার, এখানে সমতল দর্পণের আকার কিন্তু সেই রকমই বা তার থেকে বড়ই বলা যেতে পারে। কিন্তু এখানে দৃষ্টিক্ষেত্রটা বা যতটা অঞ্চল আমরা এই লুকিং গ্লাস বা উত্তল দর্পণ ব্যবহার করে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অতটা অংশ আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা দেখব যে যখন গাড়ি চালানো হচ্ছে, সে স্কুটার হোক বা বাইক হোক বা বাস হোক ইত্যাদি, তখন যে চালক সে কিন্তু লুকিং গ্লাসের মধ্যে জাস্ট একটা মুহূর্তের জন্য তাকালি একসঙ্গে অনেকটা জায়গায় তার পিছনে কি গাড়ি আসছে বা সেই গাড়িটা যেগুলো আছে কতটা কাছাকাছি চলে এসেছে কিনা, এই ব্যাপারগুলো তিনি কিন্তু সহজেই বুঝতে পেরে যাবেন। কিন্তু যেটা যদি সমতল দর্পণ হতো, তাহলে একটা ক্ষুদ্র অংশ তিনি কিন্তু দেখতে পেতেন। সুতরাং এক মুহূর্তের জন্য তাকিয়ে গাড়ি চালাতে চালাতে সেক্ষেত্রে কিন্তু তিনি পুরো ভিউটা পেতেন না, যেটা উত্তল দর্পণ ব্যবহার করে পাওয়া যাচ্ছে। এই কারণেই আমরা দেখব যেটা গাড়ির যে চালাতে চালাতে পিছনের দিকে কি গাড়ি আসছে বা কি আছে না আছে ইত্যাদি দেখতে স্কুটারে অথবা বাসে যে আয়না ব্যবহার করা হয়, সেটাকে সমতল ব্যবহার করা হয় না, সমতল ব্যবহার করা হয় না, উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এরপরে যে প্রশ্নটা আমরা আলোচনা করব সেটা হলো, দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও। কোন মৌলের আয়নীভবন শক্তি বলতে কি বোঝায়? তাহলে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো আয়নীভবন শক্তি। সেটা আলোচনা করতে গিয়ে আমরা প্রথম যে বিষয়টা বুঝে নেব সেটা হলো, এখানে যেটা দেখতে পাচ্ছ এটা একটা হাইড্রোজেন পরমাণু, বা যেটাকে আরো সঠিকভাবে বললে সাধারণ হাইড্রোজেন পরমাণুকে দেখানো হয়েছে, যার এটা হলো নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসের মধ্যে কেবলমাত্র একটাই প্রোটন আছে, আর তার বাইরে যে কক্ষপথগুলো আছে বিভিন্ন, সেই কক্ষপথগুলো এখানে দেখানো হয়েছে।
আমরা জানি নিউক্লিয়াস থেকে শুরু করে প্রথম কক্ষপথটা হলো কে কক্ষপথ, তারপরে আছে এল কক্ষপথ, তারপরে আছে এম কক্ষপথ ইত্যাদি। এইবার এই বিভিন্ন কক্ষপথের মধ্যে সাধারণ হাইড্রোজেন যে পরমাণু আছে তার কে কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন কিন্তু আমরা দেখতে পাবো যে নিউক্লিয়াসকে ঘিরে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। যদি এই অবস্থায় আমরা যথেষ্ট পরিমাণ শক্তি সরবরাহ করতে পারি তাহলে সেই শক্তি শোষণ করে এই যে ইলেকট্রন সেটা উত্তেজিত হয় এবং উত্তেজিত হলে তখন সে একটা কক্ষপথ থেকে পরবর্তী উচ্চতর কোনো কক্ষপথে চলে যায়। এটা কিন্তু আমরা ক্লাস 9-এ বিজ্ঞানী বোরের যে তত্ত্ব সেখানে কিন্তু বিষয়টা পড়েছিলাম। এবার এখানে গিয়েও সে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান অবস্থাতে থাকে। যদি আমরা আরো শক্তি দিতে পারি, অর্থাৎ এই স্থানে থাকার সময় আবার বাইরে থেকে শক্তি যথেষ্ট মাত্রায় সঠিক মাত্রায় সাপ্লাই করা যদি হয় তখন কিন্তু ইলেকট্রন আবার সেই শক্তি শোষণ করে পুনরায় উচ্চতর শক্তি স্তরে চলে যেতে পারে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে পারে। এবার প্রশ্ন হলো, যদি এইভাবে আমরা শক্তির মানকে ক্রমশ বাড়িয়ে যাই তাহলে কি হবে? তাহলে ইলেকট্রন হতে পারে প্রথম কক্ষপথ থেকে, এখানে যেমন দেখানো হয়েছিল কে কক্ষপথ থেকে এল কক্ষপথে গেল, এল কক্ষপথ থেকে এম কক্ষপথে গেল, আবার যদি শক্তি দিয়ে এম থেকে এন কক্ষপথে যেতে পারে ইত্যাদি। এবং যদি একেবারে বেশি পরিমাণ শক্তি দিয়ে দিই সুতরাং সেক্ষেত্রে একেবারে কে কক্ষপথ থেকে এম কক্ষপথে চলে যেতে পারে, এরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে। সুতরাং আমরা দেখব যে যত বেশি আমরা শক্তি সরবরাহ করব, যত বেশি মাত্রায় উপযুক্ত মানের শক্তি সরবরাহ করব, ইলেকট্রন কিন্তু ক্রমশ নিউক্লিয়াস থেকে দূরে সরে যেতে থাকবে। এরকম ভাবে দূরে সরতে সরতে এমন ঘটনা ঘটতেই পারে যে এমন মাত্রার শক্তি সরবরাহ করা হবে ইলেকট্রনকে যে শক্তিটা ইলেকট্রন শোষণ করে তার শক্তিটা এতটাই বেড়ে যাবে যে সেটা নিউক্লিয়াসের আকর্ষণ বলকে ছিন্ন করে সেটা সম্পূর্ণ বেরিয়ে চলে যাবে পরমাণু থেকে। সেই ক্ষেত্রটাই হচ্ছে আয়নীভবন শক্তি। এবং এক্ষেত্রে আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো যে আয়নীভবন শক্তি কিন্তু হলো অ্যাকচুয়ালি ন্যূনতম মানের একটা শক্তি, যে শক্তিটা দিলে আমরা দেখতে পেলাম যে একটা পরমাণুর মধ্যে যে ইলেকট্রন থাকছে তার সর্ববহিস্থ কক্ষে, আমরা বিষয়গুলো নিয়ে আবারও পরে আলোচনাটা করব, সেক্ষেত্রে সেই ইলেকট্রনটা কিন্তু নিউক্লিয়াসের যে আকর্ষণ বলটাকে জাস্ট ছিন্ন করে বেরোতে পারে, এরকম একটা সিচুয়েশন আমাদেরকে ভাবতে হবে। সুতরাং আমরা যদি এবার আয়নীভবন শক্তির যে সংজ্ঞা বা এই বিষয়টা সঠিকভাবে বলি তাহলে আমরা এটা বলি যে কোনো একটা গ্যাসীয় বিচ্ছিন্ন, গ্যাসীয় অবস্থায় থাকবে এবং বিচ্ছিন্ন আলাদা আলাদা থাকবে, গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে, সবচেয়ে বাইরে যে কক্ষপথ আছে সেখানে সবচেয়ে আলগাভাবে বা দুর্বলভাবে যে ইলেকট্রনটা আবদ্ধ থাকে সেটাকে নিউক্লিয়াসের আকর্ষণ বল ছিন্ন করে দূরে নিয়ে চলে যেতে, সংজ্ঞায় বলা হচ্ছে অসীমে নিয়ে চলে যেতে যে ন্যূনতম শক্তি প্রদান করতে হবে সেই ন্যূনতম শক্তিটাই হচ্ছে ওই যে মৌলিক পদার্থের পরমাণুকে নিয়ে আমরা বিচার করছি তার আয়নীভবন শক্তি। এবার এখানে একটা বিষয় আমরা খেয়াল রাখবো, যখনই মৌলের পরমাণু থেকে একটা ইলেকট্রন অপসারিত হয় তখন কিন্তু অ্যাকচুয়ালি তৈরি হয় একটা ক্যাটায়ন। সুতরাং এখানে কিন্তু ইলেকট্রন অপসারিত হয়ে একটা ক্যাটায়ন উৎপন্ন হবে। এবং আরেকটু সংজ্ঞাটা যদি ভালো করে বলতে হয় তাহলে আমরা বলবো যে ক্যাটায়নটা তৈরি হবে তার মধ্যে কিন্তু কোনো গতিশক্তি থাকবে না, অর্থাৎ গতিশক্তিবিহীন ক্যাটায়ন তৈরি করতে যে ন্যূনতম শক্তি দিতে হবে সেই শক্তিটাই হচ্ছে ওই নির্দিষ্ট মৌলিক পদার্থের ক্ষেত্রে আয়নীভবন শক্তি। এই প্রসঙ্গে আমরা যদি একটা মৌলিক পদার্থের কথা বিচার করি, যেমন সেটা হতে পারে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ধাতুর ক্ষেত্রে আমরা যদি দেখি যে তার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 12 অর্থাৎ 12। সুতরাং এতে আমরা দেখব যে তাতে
প্রোটন সংখ্যা নিউক্লিয়াসের 12 এবং প্রসঙ্গত একটা কথা বলি, ম্যাগনেসিয়াম পরমাণুর ভর সংখ্যা সাধারণত 24 অর্থাৎ 24। তার মানে এতে প্রোটন সংখ্যা হচ্ছে 12 আর পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান হয়, সুতরাং ইলেকট্রন সংখ্যা সেটাও হয়ে যাচ্ছে 12 অর্থাৎ 12 এবং নিউট্রন সংখ্যা যেটাকে আমরা পাই ভর সংখ্যা যেটা ক্ষেত্রে 24, সেটা থেকে পরমাণু ক্রমাঙ্ক যেটা 12 সেটা বিয়োগ করে, অর্থাৎ যদি আমরা দুটোকে নিয়ে বিয়োগ করি 24 মাইনাস 12, তাহলে আমরা ভ্যালুটা ক্ষেত্রে পেয়ে যাচ্ছি 12। তাহলে এখানে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন প্রতিটারই সংখ্যা কিন্তু 12টা করে। এবং যদি আমরা এই ম্যাগনেসিয়াম যে পরমাণু লিখলাম সেই ম্যাগনেসিয়াম পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস সেটা যদি লক্ষ্য করি, তাহলে কে, এল, এম এই তিনটে কক্ষপথে কে কক্ষপথে সবচেয়ে বেশি দুটো ইলেকট্রন ধরে, এখানে 2 লেখা হলো। এল কক্ষপথে সবচেয়ে বেশি ইলেকট্রন ধরে 8টি, তাহলে এখানে 8 লেখা হলো। টোটাল ইলেকট্রন সংখ্যা এখন অবধি 8 আর 2 10টা হয়ে গেল এবং তারপরেও আমাদের কাছে দুটো ইলেকট্রন থাকছে, সেটা থাকছে এম কক্ষপথে। সুতরাং এর ভিত্তিতে যদি আমরা ম্যাগনেসিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেটা যদি আমরা দেখাই, তাহলে সেটা এইরকম একটা গঠনাকৃতি বিশিষ্ট চলে আসছে, যেখানে কে কক্ষপথে দুটো, এল কক্ষপথে 8টা এবং এম কক্ষপথে দুটো ইলেকট্রন থাকছে। এটা কে কক্ষপথ, এটা এল কক্ষপথ এবং এটা এম কক্ষপথ। এই অবস্থায় অর্থাৎ ম্যাগনেসিয়ামের যখন আমরা আয়োনাইজেশন শক্তিটাকে বিচার করব, তখন সর্ববহিস্থ কক্ষ যেখানে ইলেকট্রন আছে সেই এম কক্ষপথটাকে নিয়ে আমরা বিচার করব এবং এখানে দেখব যে এম কক্ষপথ যেটা থাকছে সেই এম কক্ষপথে এখানে দুটো ইলেকট্রন আছে, সুতরাং এখানে এম কক্ষপথে যে দুটো ইলেকট্রন আছে তার মধ্যে কোনো একটা ইলেকট্রনকে অপসারিত করব কোন অবস্থায়, সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম পরমাণুটাকে গ্যাসীয় বিচ্ছিন্ন অবস্থায় রাখতে হবে। তার সর্ববহিস্থ কক্ষ থেকে একটি ইলেকট্রনকে অপসারিত করব, করে গতিশক্তিবিহীন ক্যাটায়ন একটা তৈরি করব এবং এই গোটা প্রসেসটা যখন চলবে, সেই পুরো প্রসেসটা চলার সময় যে ন্যূনতম শক্তি আমাদেরকে প্রদান করতে হবে, সেই ন্যূনতম শক্তিটাই হবে ম্যাগনেসিয়াম পরমাণুর ক্ষেত্রে আয়নীভবন শক্তি, আয়োনাইজেশন এনার্জি। সুতরাং আমরা ইকুয়েশন বা সমীকরণ হিসাবে যদি আমরা বিষয়টাকে লিখি, তাহলে এইটা আমরা দেখতে পাবো যে ম্যাগনেসিয়াম যেটা আছে, যেটা গ্যাসীয় অবস্থায় আছে, তাই পরে জি লেখা হলো, তাতে যদি আমরা সঠিক মাত্রায় শক্তি, যেটাকে আমরা এনার্জি বলছি, প্রদান করি, সেখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এমজি প্লাস ক্যাটায়ন, গ্যাসীয় অবস্থায় সেটা তৈরি হবে এবং একটা ইলেকট্রন তার সঙ্গে অপসারিত হয়ে যাবে। সুতরাং এখানে যে পরিমাণ শক্তি দিতে হয়েছে, যে ন্যূনতম পরিমাণ শক্তি দিতে হয়েছে, সেই ন্যূনতম শক্তিটাকে আমরা বলবো ম্যাগনেসিয়ামের আয়োনাইজেশন এনার্জি। এবং যেহেতু এক্ষেত্রে প্রথম ইলেকট্রনটা অপসারিত করছি আমরা, তাহলে একে আমরা ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি বা প্রথম আয়নীভবন শক্তি এটাও বলতে পারি। যদি আমরা পরবর্তী ক্ষেত্রে যে ক্যাটায়নটা এখানে পেলাম সেই ক্যাটায়নটাকে নিয়ে আবার যথেষ্ট মাত্রায় শক্তি দিতে পারি, তাহলে পরবর্তী ক্ষেত্রে আরো ইলেকট্রন কিন্তু অপসারিত হতে পারে। যেমন প্রথমে ধরেছিলাম এরকম একটা ইলেকট্রন অপসারিত হয়েছে, পরবর্তী ক্ষেত্রে আবার পরবর্তী ইলেকট্রন অপসারিত হতে পারে, যেটাকে আমরা দ্বিতীয় আয়নীভবন শক্তি নাম দিয়ে থাকি। পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন যেটা দেয়া হয়েছে, 760 mmHg চাপে, অর্থাৎ 760 মিলিমিটার উচ্চতা বিশিষ্ট পারস্তম্ভ যে চাপ দেয়, আমরা জানি সেটা 1 বায়ুমণ্ডলীয় চাপ, 1 অ্যাটমসফেরিক প্রেসার, সেই চাপে ও 273 কেলভিন উষ্ণতায়, 273 কেলভিন উষ্ণতায় কোনো গ্যাসের 1.6 গ্রামের আয়তন 1.12 লিটার, অর্থাৎ 273 কেলভিন উষ্ণতায় 1.6 গ্রাম গ্যাসের আয়তন 1.12 লিটার। গ্যাসটির মোলার ভর ও হাইড্রোজেনের সাপেক্ষে বাষ্প ঘনত্ব নির্ণয় করো। দেখো, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা একাধিক পদ্ধতিতে করতে পারি।
প্রথম আমরা যে পদ্ধতিটার সাহায্য নেব, যেটায় আমরা প্রথমে গ্যাসটির মোলার ভর নির্ণয় করব, সেদিকে আমি প্রথম আসি। প্রথম কথা লক্ষ্য করো, এখানে যে চাপের মানটা দেয়া হয়েছে, সেই চাপের মান অর্থাৎ যে পি, সেটা কত আমরা লক্ষ্য করব যে পি বা চাপের মান যেটা, সেটা হচ্ছে 760 760 mmHg, যেটাকে আমরা বলে থাকি যে 1 atm অর্থাৎ 1 বায়ুমণ্ডলীয় চাপ। এটা আমরা এখানে দেখে নিতে পারলাম। এবারে চলে আসি উষ্ণতা। উষ্ণতা যেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করব, যেটা এককটা যেহেতু কেলভিন দেওয়া আছে, পরম উষ্ণতা, সেটা হচ্ছে 273 কেলভিন। আমরা জানি 273 কেলভিন মানেই কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ আমরা যেটা এক্ষেত্রে দেখতে পাচ্ছি, এক্ষেত্রে যে প্রদত্ত শর্ত বা কন্ডিশনটা দেওয়া আছে, তাতে চাপের মান 1 atm এবং উষ্ণতার মান 0 ডিগ্রি বা 273 কেলভিন। সুতরাং এখানে প্রদত্ত শর্তটা কিন্তু আমাদের দেওয়া আছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে, অর্থাৎ যেটাকে আমরা বলি এসটিপি তে এটা প্রদত্ত। এখন আমরা একটা বিষয় জানি যে এসটিপি তে গ্যাসের যে মোলার আয়তন, এসটিপি তে যে কোনো গ্যাসের মোলার আয়তন অর্থাৎ 1 মোলের যে আয়তন, সেটা হয় 22.4 লিটার। মোলার আয়তন 22.4 লিটার। তাহলে আমরা যদি এইবার এই বিষয়টাকে এইভাবে ভাবতে পারি যে এখানে প্রদত্ত শর্ত অনুযায়ী 1.12 লিটার যে গ্যাস আছে, সেই গ্যাসের যে ভর, সেই ভরটা আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের ভর, তার মানটা দেওয়া হয়েছে 1.6 গ্রাম। সুতরাং আমরা যদি এটাকে ঐকিক নিয়মে এগোই যে 1 লিটার তাহলে গ্যাসের ভর কত হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি 1.6 ডিভাইডেড বাই 1.12 এত গ্রাম হয়ে যাবে। এবং যেহেতু আমরা মোলার আয়তন 22.4 লিটার বলে রেখেছি, সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি 22.4 লিটার গ্যাসের ভর। তাহলে আমরা ক্যালকুলেশনটায় দেখব 1.6 ইন্টু 22.4, এই পয়েন্টগুলো বুঝতে পারবে না বলে একটু বড় বড় লিখছি, এটা অ্যাকচুয়ালি পয়েন্ট, ডিভাইডেড বাই 1.12। এবং যদি এটাকে নিয়ে আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখব যে এক্ষেত্রে যে ভ্যালুটা আমরা পেয়ে যাব এই ক্যালকুলেশনটা থেকে, সেটা হলো 32। তাহলে আমরা এক্ষেত্রে কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো যে গ্যাসটির মোলার ভর যেটা আমাদের চেয়েছে, তার আনসারটা কিন্তু আমরা লিখব, মনে রাখবে যখন মোলার ভর লিখতে বলবে তার কিন্তু এককটা বসাতে ভুলবে না। মোলার ভর এক্ষেত্রে তাহলে যেটা দেখতে পাবো সেটা হবে 32 অর্থাৎ 32 এত গ্রাম পার মোল। অর্থাৎ আমরা যখন উত্তরটা লিখবো যে গ্যাসটির মোলার ভর কত, সেটা হবে 32 গ্রাম পার মোল, এই ভ্যালুটা আমরা পাবো। সুতরাং এইভাবে আমরা সমস্যাটার সমাধান করতে পারি। এবারে আমরা দেখে নেব যে এই যে সমস্যাটা বা প্রবলেমটা বললাম, এটা আর কিভাবে করা যেতে পারে এই প্রবলেমের সমাধানটা। দেখো, সেটা আমি এখানে আরেকবার বলছি। এটা আমি পরে আমরা এটা আলোচনার পরে হাইড্রোজেনের সাপেক্ষে বাষ্প ঘনত্ব সেটা আমরা আলোচনা করব। তার আগে আমি এই মোলার ভরের আর কি নির্ণয় পদ্ধতি আছে সেটা একটু বলি। আমরা লক্ষ্য করলাম যে এখানে পি এর মান আমাদের প্রদত্ত, এখানে টি এর মান আমাদের প্রদত্ত। তাহলে পি এর মানও যদি প্রদত্ত হয়, টি এর মানও যদি প্রদত্ত হয়, এছাড়া আর আমরা কি জানতে পারছি, গ্যাসের ভরটাও আমরা জানতে পারছি। তাহলে আমাদেরকে যখন মোলার ভরটা নির্ণয় করতে হবে, আমরা একটা ফর্মুলা বা সূত্র কিন্তু পড়েছিলাম গ্যাস সংক্রান্ত বিষয়ে, সেটা হলো যে পি ভি ইকুয়ালস টু ডব্লিউ বাই এম আর টি। এবার লক্ষ্য করব যে আমাদের এখানে প্রদত্ত যে শর্ত সেটা অনুযায়ী এখানে পি এর মান যেটা দেওয়া হয়েছে সেটা হয়েছে 1 atm, সুতরাং পি ইকুয়ালস টু 1 বসে গেল। তারপরে চলে আসি ভি।
ভি এর মান যেটা দেয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি 1.12 লিটার, সুতরাং ভি এর মান এটা বসে গেল। ডাব্লিউ সেটার মান দেয়া হয়েছে 1.6 গ্রাম গ্যাসের ভর, ডাব্লিউ এর জায়গায় আমরা পেয়ে যাব 1.6, এটা পুট করব। এম, এম যেটা সেটা গ্যাসের মোলার ভর, এমটাই আমাদের ক্যালকুলেট করতে হবে, সেটা আমরা বসাবো না। আর এর মানটা আমরা দেখতে পাচ্ছি যেহেতু এক্ষেত্রে প্রদত্ত মানগুলো একটা লিটার একটা অ্যাটমসফিয়ার এরকম বসালাম, তাহলে আমরা জানি যে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর যে মান সেটা 0.082, এটা সুতরাং আর এর মান এখানে বসাতে পারবো। আর যে টি এর মান সেটা আমরা দেখতে পাচ্ছি পরম উষ্ণতা সেটা 273, অর্থাৎ টি এর ভ্যালু 273। এগুলো পুট করে আমরা যদি ক্যালকুলেট করি দেখবো যে এবারের মতোই এম এর মানটা কিন্তু ঠিক একইভাবে ওই 32-এর খুব কাছাকাছি হয়ে যাবে বা 32 হয়ে যাবে। তাহলে এইভাবেও আমরা কিন্তু গ্যাসটার যে মোলার ভর সেটাকে নির্ণয় করতে পারি। অর্থাৎ গ্যাসের মোলার ভর নির্ণয় করার জন্য আমরা দুটো পদ্ধতি যেটা আমরা আগে দেখালাম, বা পিভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম আর টি, এই সূত্র দুটোর মানে এটা দিয়েই হোক বা এই সূত্রটার সাহায্য হোক, এই দুটো পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি প্রয়োগ করি আমরা এম এর ভ্যালুটাকে ক্যালকুলেট করে নিতে পারি। পরবর্তী অংশে চলে আসি। আমরা তাহলে গত আলোচনায় গ্যাসটির মোলার ভর নির্ণয় করেছি। এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রোজেনের সাপেক্ষে বাষ্প ঘনত্ব। আমাদের হাইড্রোজেনের সাপেক্ষে বাষ্প ঘনত্ব যখন আমরা এটা নির্ণয় করব, সবার প্রথম আমরা বাষ্প ঘনত্বের সংজ্ঞা কি সেটা আমরা দেখে নেব। বাষ্প ঘনত্বের সংজ্ঞায় আমরা দেখব যে বাষ্প ঘনত্ব যেটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল ডি, বাষ্প ঘনত্ব মানে আমরা বলতে পারি যে এখানে যেহেতু আয়তনটা লিটারে দেওয়া হয়েছে আমরা সরাসরি লিখে দিতেই পারি যে ভি লিটার কোনো একটা যে প্রদত্ত যে গ্যাস, তাহলে ভি লিটার কোনো একটা গ্যাস যেটা এখানে বলা হয়েছে তার ভর, ভরটাকে আমরা ইংরেজিতে লিখবো মাস, অর্থাৎ ভর ভি লিটার গ্যাসের ভর বাই ভি লিটার হাইড্রোজেন গ্যাস তার কিন্তু ভর, মাস, ভরের ইংরেজি মাস, আমরা সেই মাসটা এখানে ব্যবহার করলাম। এই দুটোর যে আয়তন সেটাকে কিন্তু আমরা যে এই যে ভি আয়তন, এখানেও ভি আয়তন উল্লেখ করলাম, সেগুলোকে কিন্তু সমচাপ ও উষ্ণতায় নির্ধারণ বা নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি আগের আলোচনাটা থেকেই যে এই দুটো কিন্তু এসটিপি তেই দেয়া হয়েছে, তাহলে আমরা এখানে সরাসরি প্রশ্ন অনুযায়ী লিখে দিতে পারি যে এসটিপি তে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবে যে এখানে কিন্তু এসটিপি তেই হতে হবে, বাষ্প ঘনত্বের সংজ্ঞায় কিন্তু এরকম কোনো বিষয় নেই। বাষ্প ঘনত্ব কিন্তু নির্ধারণে ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, ভি লিটার গ্যাসের ভর বা ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, এই দুটো কিন্তু যে কোনো চাপ উষ্ণতাতেই পরিমাপ করা যায়, কিন্তু প্রশ্ন অনুযায়ী আমরা এটা লিখতেই পারি। এবং সেক্ষেত্রে যে লিটার এককটাই আয়তনে নিতে হবে এরকমও কোনো মানে নেই, দুটোর অন্য কোনো একই আয়তন হলেও চলবে। আচ্ছা, এবারে প্রদত্ত শর্তগুলো যেগুলো আছে সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এসটিপি তে আমরা লক্ষ্য করতে পারছি 1.12 লিটার যে গ্যাসটা আছে সেই গ্যাসের মাস বা ভর যেটা প্রদত্ত সেটা আমরা দেখতে পাচ্ছি 1.6 গ্রাম। তাহলে আমরা এখান থেকে যেটা করে নিতে পারি যে 1 লিটার যে গ্যাসটা যদি আমরা নিই তার ভর বা মাস সেটা কত হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটা হবে 1.6 ডিভাইডেড বাই 1.12। এবং এটাকে যদি তোমরা ক্যালকুলেট করো, এটাকে গণনা করো, তাহলে দেখতে পাবে যে এটার মান আসবে 1.43 গ্রাম। এইবার লক্ষ্য করে দেখবো যে এটা আমরা এখানে তাহলে কত গ্রাম সেটা আমরা পেয়ে গেলাম। আবার আমরা জানি যে এসটিপি তে যে হাইড্রোজেন গ্যাস আমরা যেটা এখানে নিলাম, সেই হাইড্রোজেন গ্যাসের এসটিপি তে যে ঘনত্ব যেটাকে আমরা বলি প্রমাণ ঘনত্ব, সেই হাইড্রোজেন গ্যাসের যে হাইড্রোজেন যে গ্যাস সেই গ্যাসের এসটিপি তে তার যে প্রমাণ ঘনত্ব, এসটিপি তে ঘনত্বটাকে আমরা প্রমাণ ঘনত্ব বলি, যার মান হলো
0.089 গ্রাম প্রতি লিটার, গ্রাম পার লিটার, অর্থাৎ 1 লিটার হাইড্রোজেন গ্যাসের এসটিপিতে ভর হলো 0.089 গ্রাম। তাহলে আমরা এখানে যে সংজ্ঞাটা করেছিলাম তাতে ভি লিটার গুলোর পরিবর্তে আমরা কিন্তু 1 লিটার এটাও বসাতে পারি, অর্থাৎ ভি লিটার গুলো ভি ভি যদি আমরা ক্যান্সেল আউট করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ভি লিটারটার পরিবর্তে এখানেও ভি লিটারের পরিবর্তে আমরা এখানে কিন্তু 1 লিটার এটা কিন্তু বসাতে পারবো। তাহলে এটাকেও আমরা 1 লিটার বসালাম, এটাকেও 1 লিটার বসালাম। এবারে লক্ষ্য করে দেখো আমরা ক্যালকুলেশন করে রেখেছি যে এসটিপিতে 1 লিটার গ্যাসের যে ভর 1.43 গ্রাম এবং এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে 1 লিটারের ভর 0.089 গ্রাম। সুতরাং ওই মানগুলোকে যদি আমরা পুট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা চলে আসছে 1.43। 1 লিটার গ্যাসের ভর 1.43, 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর 0.089 এবং এইটাকে দিয়ে যদি আমরা ক্যালকুলেশনটাকে কমপ্লিট করি দেখব এক্ষেত্রে যে মানটা আসছে সেটা হয়ে যাবে 16, 16 খুব কাছাকাছি হবে, 16 আমরা সেটাকে লিখতে পারবো। তাহলে আমরা এখানে যে প্রশ্নটা দেয়া হয়েছিল হাইড্রোজেনের সাপেক্ষে বাষ্প ঘনত্ব সেটা আমরা লিখতে পারবো 16। প্রসঙ্গত একটা বিষয় উল্লেখ করা যেতে পারে, বাষ্প ঘনত্ব দুটো মাস অর্থাৎ ভরের অনুপাত, দুটো ভরের অনুপাত বা একই রাশির অনুপাত যদি হয় তাদের মধ্যে কিন্তু কোনো একক থাকবে না। সুতরাং হাইড্রোজেনের বাষ্প ঘনত্বের মানটা শুধু আমরা 16 এটা বলতে পারবো, অন্য কিন্তু কোনো একক উল্লেখ করব না। আচ্ছা, আরো একটা বিষয় বলি যে একটা গ্যাসের যে মোলার ভর যেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করতে পারি, সেই মোলার ভরের সঙ্গে বাষ্প ঘনত্বের সংজ্ঞা হলো m equals to 2d, m equals to 2d। আমরা আগে যে আলোচনাটা করেছি সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যে m এর ভ্যালুটা আমরা কিন্তু 32 ক্যালকুলেট করেছিলাম। সুতরাং এখান থেকে আমরা যেটা লিখতে পারি 32 equals to 2d, 2 ইন্টু বাষ্প ঘনত্ব, অতএব আমরা এখান থেকে লিখতে পারি বাষ্প ঘনত্ব d সমান 32 32 বাই 2 সমান হয়ে যাচ্ছে 16। তাহলে আমরা দেখতে পেলাম যে বাষ্প ঘনত্বের যে মানটা আমরা এই বাষ্প ঘনত্বের যে সংজ্ঞা সেটা থেকে গণনা করলাম এবং m সমান 2d এই সূত্রটাকে প্রয়োগ করে যে বাষ্প ঘনত্বটা প্রমাণ করলাম বা পরিমাপ করলাম, গণনা করলাম, সেগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সমান হয়ে যাচ্ছে। সুতরাং আমরা কিন্তু এক্ষেত্রে হাইড্রোজেনের সাপেক্ষে বাষ্প ঘনত্ব যেহেতু উল্লেখ করেছে আমরা কিন্তু ওপরের পদ্ধতিটাই প্রয়োগ করব এবং আমরা সেটা ঠিক হলো কিনা সেটাকে বিচার করার জন্য m সমান 2d এই সমীকরণটার সাহায্য নিয়ে ডিটা নির্ণয় করে দেখে নিতে পারলাম যে হ্যাঁ এক্ষেত্রে দুটোই কিন্তু একই হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা হাইড্রোজেনের সাপেক্ষে বাষ্প ঘনত্বের মান নির্ণয় করতে পারলাম। সুতরাং আমরা আগেরটায় লক্ষ্য করলাম যে গ্যাসটির মোলার ভর নির্ণয়ের দুটো পদ্ধতির যে কোনো একটা তোমরা প্রয়োগ করতে পারবে, সেক্ষেত্রে মোলার ভরটা নির্ণীত হবে। আর বাষ্প ঘনত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটারই সাহায্য নিয়ে থাকবো। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্নগুলো দেয়া হয়েছিল সেই সংক্রান্ত আলোচনাটা আমরা এখানে শেষ করলাম। আশা করি এবার তোমরা বিষয়গুলো সঠিকভাবে অনুধাবন করতে পারবে, প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে লিখতে পারবে।